স্থিতিশীল রাজধানীর সবজি বাজার। বেগুন, শসা, কাঁচামরিচের কেজি 20 থেকে 40 টাকা। সপ্তাহ ব্যবধানে কেজিতে 10 টাকা বেড়েছে ব্রয়লারের দাম। মশলার বাজারে লাগামহীন এলাচ। এবার ঈদ কেনাকাটায় কমেছে ক্রেতার অভিযোগ, দাবি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের। প্রতারণা বন্ধে কঠোর অবস্থানই কারণ, আরও সক্রিয় হওয়ার দাবি ভোক্তার। ঢাকার পুঁজি বাজারে মন্দার চক্রে আটকা ব্যাংক খাত। সপ্তাহ ব্যবধানে গড় লেনদেন কমেছে 24% বেশি। আর্থিক খাতেও পতন, ঘুরে দাঁড়িয়েছে ওষুধ, বীমা, বস্ত্র খাত। বাংলাদেশি পর্যটক কমে যাওয়ায় কলকাতার ইফতার বাজারে ধস। ভিসা জটিলতাকেই দুষছেন স্থানীয় ব্যবসায়ীরা, দ্রুত সমাধানের দাবি। এবং বিশ্ববাজারে আবারও ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম। ইরানের তেল আমদানিতে মার্কিন নিষেধাজ্ঞায় কারণ, দাম বৃদ্ধির ধারা অব্যাহত রেখেছে প্রাকৃতিক গ্যাস। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। শুরুতেই জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফরের খবর। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। সকালে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পৌঁছালে জাতিসংঘ মহাসচিবকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের প্রধান। তাদের মধ্যে রোহিঙ্গা সহ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়। বৃহস্পতিবার 4 দিনের সফরে বাংলাদেশ আসেন জাতিসংঘ মহাসচিব। কিছুক্ষণ পর প্রধান উপদেষ্টার সঙ্গে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে পরিদর্শনে যাবেন গুতেরেস। তার সফরের মধ্য দিয়ে রোহিঙ্গা প্রত্যাবর্ষণের পথ সুগম হবে বলে আশা তাদের। এদিকে অধ্যাপক ইউনূসের সঙ্গে বৈঠকের আগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদুল ইসলামের সঙ্গে সংক্ষিপ্ত সাক্ষাতে মিলিত হন অ্যান্তনিও গুতেরেস। আগামী 16 মার্চ ঢাকা ত্যাগ করবেন অ্যান্তনিও গুতেরেস। এই মুহূর্তে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আছেন রিপোর্টার হাসান ওয়ালি। জাতিসংঘ মহাসচিবের সফর নিয়ে আরও তথ্য জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। এবং এখানে রোহিঙ্গা যুবকদের সঙ্গে তিনি মতবিনিময় করবেন। বেশ কয়েকটি প্রোগ্রামে মূলত জাতিসংঘ মহাসচিব অংশ নেবেন। আমরা দেখছি এখন এই জায়গাটিতে যেসব রোহিঙ্গাদের প্রতিনিধিরা আসলে প্রবেশ করবেন তাদেরকে আসলে নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে প্রবেশ করানো হচ্ছে। এটি দুপুর নাগাদ তিনি বেশ কয়েকটি প্রোগ্রামে অংশ নেবেন, যেমন রোহিঙ্গা শিশুদের খাদ্য পুষ্টি নিয়ে একটি প্রেজেন্টেশন সেটি দেখবেন। এছাড়াও তাদের যে কালচারাল প্রোগ্রাম সেটি উপভোগ করবেন। দুপুরের পরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কক্সবাজার থেকে এখানে এসে যুক্ত হবেন এবং সবচেয়ে আজকে যেই রোহিঙ্গা ক্যাম্প থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী হাসান ওয়ালি। এবারের ঈদ কেনাকাটায় অনেকটাই কমেছে ক্রেতাদের অভিযোগ, এমন দাবি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের। সংস্থাটির মহাপরিচালক বলছেন, জেলা প্রশাসকদের সহায়তায় তদারকি দলের সংখ্যা বাড়ানোর পাশাপাশি প্রতারণা বন্ধে কঠোর অবস্থানের সুফল মিলছে। যদিও প্রতারণা বন্ধে সংস্থাটিকে আরও সক্রিয় হওয়ার দাবি ভোক্তাদের। সাইফুল ইসলামের রিপোর্ট। রমজানে নিত্যপণ্যের বাজার থেকে শপিং মলে বাড়ে বেচাকেনা। বাড়তি চাহিদাকে পুঁজি করে আগেভাগেই সক্রিয় হয়ে ওঠে প্রতারক চক্র। নানা উপায়ে ভোক্তা ঠকাতে কারসাজির আশ্রয় নিয়ে থাকে তারা। ঘটে দাম বাড়িয়ে মূল্য ছাড় সহ নানা অফার দেওয়ার ঘটনাও। এমন অভিজ্ঞতা থেকে এবার বিশেষভাবে মাঠে নেমেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অনেকদিন ধরে করতেছে আপনার ভোক্তা অধিদপ্তরের লোকেরা বিভিন্ন জায়গায় যেতেছে, বিভিন্ন জায়গা থেকে লোকদের ধরতেছে, কিন্তু মেইন যে যারা আছে তাদেরকে কিন্তু তারা ধরতে পারতেছে না। ভোক্তা অধিকারে জানানো উচিত আমাদের সবারই। তাহলে আস্তে আস্তে দেখা যাবে কি আমি এবং আরেকজনে এটা যদি কমপ্লেন না দেয়
তাইলে এই জিনিসগুলো কিন্তু আসলে মানে বাড়তেই থাকবে দিন দিন। পরিসংখ্যানে দেখা যাচ্ছে 1 বছর আগের তুলনায় গেল জানুয়ারিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে করা অভিযোগের সংখ্যা বাড়লেও এবার রমজানের আগের মাস গেল ফেব্রুয়ারিতে কমেছে ভোক্তার অভিযোগ। সংস্থাটির মহাপরিচালক বলছেন, জেলা প্রশাসকের সহায়তায় রমজান উপলক্ষে বাড়ানো হয়েছে তদারকি দলের সংখ্যা। ঈদের কেনাকাটাতেও এবার সুফল পাচ্ছেন ক্রেতারা। প্রতি জেলাতে প্রচলিত ডিসির যে কাজ তার অতিরিক্ত একটা করে টিম 1 মাস 21শে ফেব্রুয়ারি থেকে 20শে মার্চ পর্যন্ত পরিচালনার জন্য অনুরোধ করেছি এবং এর ব্যয়ভার অ্যাডভান্স আমরা দিয়ে দিয়েছি। প্রতিটি জেলা 1,41,000 টাকা করে পেয়েছে 1 মাসের জন্য। দৃশ্যমান দেখতে পাচ্ছি যে এইবার অভিযোগের পরিমাণ কম আসছে। তবে ভোক্তাদের দাবি, সংস্থাটি আরো সক্রিয় হলে ক্রেতা ঠকানোর সাহস পাবে না কোনো প্রতারক চক্র। ছোট বড় ব্যবসায়ী তো বড় হাত আছে, ছোট ব্যবসায় ছোট হাত, কোনো জায়গায় হাত নেই। এই জন্য ভোক্তা থেকে ছোট জায়গায় যা করে এফেক্ট করতেছে। প্রতারকদের ধরতে সরকার ব্যবস্থা নিতে পারে। এদিকে 2023-24 অর্থ বছরে সংস্থাটির অভিযোগের সংখ্যা 39,096টি। প্রতি মাসে এর সংখ্যা 3,258টি। আর 2024-25 অর্থ বছরের 8 মাসে অভিযোগের সংখ্যা 22,525টি। প্রতি মাসে এর সংখ্যা 2,815টি। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। সাপ্তাহিক ছুটির দিনে সকাল থেকেই ভিড় বেড়েছে রাজধানীর শপিং মল ও বিপণী বিতানে। এই মুহূর্তে বসুন্ধরা শপিং মলে আছেন রিপোর্টার ফরহাদুর রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। আজকে সকাল 10টা নাগাদ আসলে এই যে বসুন্ধরা শপিং মল তার সামনে আমরা দেখেছি যে প্রচুর পরিমাণ মানুষ অপেক্ষা করছিলেন, কেননা এই শপিং মলটি আসলে 10:30 নাগাদ খুলে দেওয়ার কোনো কথা ছিল না। তবে সেটি 11টায় খুলে দেওয়ার কথা থাকলেও তারা 10:40-এর দিকে খুলে দিয়েছেন, কারণ প্রচুর পরিমাণ মানুষ ততক্ষণে বাইরে অপেক্ষা করছিলেন। এবং মূলত যেহেতু আজকে ছুটির দিন শুক্রবার এবং এটি রমজানের দ্বিতীয় শুক্রবার, এবং এটিকে কেন্দ্র করে মানুষজন কিন্তু তাদের ছুটিকে কাজে লাগাচ্ছেন, তাদের ঈদের শপিংটা সেরে ফেলার চেষ্টা করছেন। আমরা সকাল থেকে যেটি বলছি যে প্রচুর পরিমাণ মানুষ আসা শুরু করেছেন। অন্যান্য বিপণী বিতানের খোঁজ নিয়েও আমরা এরকমটাই জেনেছি যে আসলে আজকে এই ঈদ কেনাকাটার যে চাপ, যেটি গত সপ্তাহ থেকে শুরু হয়েছিল আমরা বলেছিলাম, এবং সেটি আজকে প্রচুর পরিমাণ বেড়েছে। এবং যে মানুষজনের আসার যে স্রোত সেটিও কিন্তু বোঝা যাচ্ছে যে শপিংয়ে এর প্রতি মানুষজন কতটা আগ্রহী হয়ে উঠেছেন, কারণ সময় যত গড়াচ্ছে আসলে নানা দোকানপাটগুলোতে, নানা ব্র্যান্ডের সবগুলোতে আমরা দেখেছি যে কালেকশন কমতে শুরু করেছে। যারা আসলে তাদের পছন্দের কাপড় কিংবা পছন্দের রং সাইজ কিনতে চান, তারা আগে ভাগেই তাদের কেনাকাটা শেষ করে ফেলছেন, এবং অনেকেই দেখছে আসলে বাচ্চাদের কেনাকাটা অনেক বেশি পরিমাণ প্রায়োরিটি দিচ্ছেন। এবং বড় মাঝারি ছোট যে যেরকম বয়সের হোক না কেন সবাই আসলে কেনাকাটা করে ফেলার চেষ্টা করছেন শুরু থেকেই, এবং এখনও কিন্তু সেটি আমরা দেখতে পাচ্ছি। প্রত্যেকেই তার পছন্দের জিনিসপত্র কেনার চেষ্টা করে যাচ্ছেন। এবং এই বছর যেটি আসলে গরমকে প্রাধান্য দিয়ে আমরা দেখেছি যে হালকা পাতলা ধরনের কাপড়ের প্রতি সব ধরনের বয়সের মানুষজনের আগ্রহ, সেটি হোক শার্ট কি প্যান্ট অথবা নারীদের যেসব কাপড় চোপড় আছে সেগুলোও কিন্তু আমরা দেখছি যে তারা এই শপিংটা করে ফেলছেন। তো আজকে এই শুক্রবারকে কেন্দ্র করে ভিড় অনেক বেশি পরিমাণ বাড়বে এবং বেলা 12টার দিকে এই ভিড় সর্বোচ্চ পর্যায়ে যাবে, এমনটি এখানকার বিক্রেতারা প্রত্যাশা করছেন এবং ক্রেতারা প্রত্যাশা করছেন আগে ভাগে তাদের শপিংটা সেরে ফেলার জন্য। তো রাজধানীর বসুন্ধরা শপিং মল থেকে ঈদ কেনাকাটার এই ছিল এখনকার মতো আমার কাছে সবশেষ খবর। ঈদ কেনাকাটার সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী ফরহাদুর রহমান। দর্শক, অর্থ বাণিজ্যের নানা খবরের পাশাপাশি আজ আমরা আলোচনা করব নিত্য পণ্যের বাজার পরিস্থিতি ও ঈদ কেনাকাটা নিয়ে। আর এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলিম আখতার খান। স্যার, এ সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত। থ্যাংক ইউ। আপনাদের মাধ্যমের সমস্ত দর্শকদেরকেও ধন্যবাদ জানাই। স্যার, আমরা রিপোর্টে দেখলাম বা সরাসরি লাইভে আমরা যে তথ্যগুলো দেখলাম, ভোক্তাদের স্বস্তি নিয়ে আমরা খবর জানলাম, অভিযোগ কম পড়ছে ভোক্তা অধিকারে। এ বিষয়ে ভোক্তাদের স্বস্তির ব্যাপারটা আপনারা কতটুকু দেখছেন বা নিশ্চিত করতে পারলেন বলে মনে করছেন? রিপোর্ট থেকেই বোঝা যাচ্ছে যে কম্পারেটিভলি ভোক্তারা এবার আগের তুলনায় অধিকতর স্বস্তিতে আছে। এর ভোক্তা অধিকারের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে আগাম কিছু ব্যবস্থা নেওয়া হয়েছিল। প্রথমত, রমজান উপলক্ষে দ্রব্যের আমদানি পণ্যে এটা বাড়ানো হয়েছিল প্রায় 2 মাস আগে। তার একটা ফলাফল দেখা যাচ্ছে যে বাজারে যে প্রয়োজনীয় পণ্যের চাহিদা অনুযায়ী সরবরাহ রয়েছে। আবার অন্যদিকে ভোক্তা সংরক্ষণ অধিকার সংরক্ষণ অধিদপ্তর গত জানুয়ারির 15 এবং 16 তারিখে 2টো সভা করে। এই সভার বিষয়বস্তু ছিল প্রথমত রমজান উপলক্ষে যে সমস্ত পোশাক
প্রসাধনী বা এই ধরনের দ্রব্যের পণ্যের ব্যবসা করেন। এই জায়গায় একটু আমি প্রশ্ন করি আপনাকে, ঈদ কেনাকাটায় সাধারণত যেটা হয়ে থাকে গত বছরগুলোতে আমরা অভিযোগ ভোক্তাদের অভিযোগ সম্পর্কে জেনেছি, স্টিকারে পণ্যের দাম একরকম লিখে রেখে তারপর সেখানে বাড়িয়ে দাম লিখে রেখে সেখানে একটা ডিসকাউন্ট বা অফার দেওয়ার একটা প্রবণতা। এবছর আপনারা কীরকম দেখছেন সেই জায়গাটিতে, বা অভিযোগ কেমন পাচ্ছেন এ ধরনের? এ পর্যন্ত অভিযোগের সংখ্যা অত্যন্ত কম। আমি বলবো যে রমজান কেন্দ্রিক অভিযোগের সংখ্যা এ পর্যন্ত আমার হাতে পৌঁছায়নি। তার অর্থ এই যে ভোক্তারা এ পর্যন্ত স্বস্তিতে আছেন, তারা সন্তুষ্ট আছেন। এর কারণ হিসাবে আমি বলবো যে আমরা গত জানুয়ারির 15 এবং 16 তারিখে দুটো মিটিং করেছিলাম। এখানে যারা পোশাক ব্যবসায়ী, বিভিন্ন ব্র্যান্ড আইটেমের যে আড়ং, বিশ্বরং, তারপরে এই ধরনের আরও অ্যাপেক্স বা বাটা, ওনাদের পক্ষ থেকে, এবং ওনাদেরকে অনুরোধ করা হয়েছিল যাতে ঈদে কোনো কারণেই ওনারা ভোক্তাদের অস্বস্তির কারণ না হয়ে দাঁড়ান। এর আগে আমি মনে করতে পারি এই জায়গায় যে তারা প্রতিশ্রুতি দিয়েছেন এবং তারা কথা রেখেছেন। শতভাগ হয় কি না এটা আমরা ঈদের শেষ দিন পর্যন্ত দেখতে হবে, তবে এই পর্যন্ত আমি একটা স্বস্তির খবর পাচ্ছি। এর আগে আপনাদের একটা অভিযোগ ছিল জেলা প্রশাসকদের অসহযোগিতাপূর্ণ আচরণ নিয়ে। রমজানের বাজার কেন্দ্রিক এবার তাদের সহযোগিতা বা অসহযোগিতা কেমন দেখছেন? প্রথমত জেলা প্রশাসনের তো অনেক কাজ, সহযোগিতা বা অসহযোগিতার বিষয়টি আপেক্ষিক, তবুও কিছু কিছু ক্ষেত্রে আমি বলবো তাদের আরও অগ্রসর হওয়া উচিত সময় অনুযায়ী। সময়ের পরে এগুলোও লাভ নাই, সময়টাকে মূল্য দিতে হবে। তো এখন রমজানের উপলক্ষে আমি ভোক্তা সংরক্ষণ, অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে প্রত্যেক ডিস্ট্রিক্টে আলাদা একটা টিম গঠন করার জন্য অনুরোধ করেছি, এবং তার যে ব্যয়ভার যেটা ব্যাপারেও আসছে 1,41,000 টাকা করে প্রতিটা জেলা প্রশাসককে দেয়া হয়েছে অগ্রিম। তো এবং সারা দেশে প্রায় 91 লক্ষ টাকার বেশি দেয়া হয়েছে, এটা অতিরিক্ত একটা টিম করার জন্য। তারা নিশ্চয়ই টিম করেছেন এবং করে আজকে হলো রমজানের প্রায় 15 তারিখ। তো 15 দিনে আমি জেলা থেকেও অভিযোগের সংখ্যা কম পাচ্ছি। তার অর্থ এই যে জেলা প্রশাসন এই মুহূর্তে আমি বলবো তারা আমাকে এবং দেশকে সহায়তা করেছেন। এই বিষয়ে আপনার সঙ্গে আলোচনা করতে আবার আপনার কাছে ফিরবো। আমরা একটু সরাসরি বাজার পরিস্থিতি জেনে আসবো। এবার নিত্য পণ্যের বাজার পরিস্থিতি জানতে রাজধানীর কারওয়ান বাজারে সরাসরি চলে যাব রিপোর্টার অন্তরা সেনের কাছে। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় কিন্তু সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় কিন্তু বাজারে ক্রেতা সমাগম কিন্তু অনেকটাই বেশি। সকাল থেকে রাজধানীর কারওয়ান বাজারের বিভিন্ন বাজার ঘুরে কিন্তু আমরা এমন চিত্রই কিন্তু দেখতে পাচ্ছি। আমি এখন আছি রাজধানীর কাঁচা বাজারে। এখানে কিন্তু প্রতি হালি লেবু বিক্রি হচ্ছে 50 টাকায়, যা রমজানের শুরুর দিকের থেকে কিন্তু বেশ কম। শসা যেখানে রমজানের শুরুতে বিক্রি হয়েছে 100 থেকে 150 টাকা কেজিতে, সেই শসা এখন বিক্রি হচ্ছে 20 থেকে 30 টাকা কেজিতে। এছাড়া করলা বিক্রি হচ্ছে 40 টাকা কেজি, কাঁচামরিচ 40 টাকায়, চিচিঙ্গা বিক্রি হচ্ছে 20 টাকা কেজিতে। আর রমজানের শুরুতে কিন্তু বেগুন বিক্রি হচ্ছিল অনেক বেশি দামে। ক্রেতারা কিন্তু 100 থেকে 150 টাকা পর্যন্ত কেজিতে বেগুন কিনেছে। সেই বেগুনের দাম কিন্তু এখন বেশ সহনীয় পর্যায়ে। গোল বেগুন বিক্রি হচ্ছে 20 টাকা কেজিতে, লম্বা বেগুন বিক্রি হচ্ছে 40 টাকা কেজিতে। বিক্রেতারা বলছেন সবজির দাম গেল সপ্তাহের তুলনায় কিন্তু বেশ কম। ক্রেতারাও কিন্তু বেশ স্বস্তি প্রকাশ করেছেন সবজি কিনতে এসে। এছাড়া আলুর কেজি কিন্তু 25 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, পেঁয়াজ 35 টাকা কেজি, যেগুলো গত সপ্তাহেও একই দাম ছিল। অন্যদিকে দ্রব্যমূল্যের বাজার কিন্তু বেশ সহনীয় পর্যায়ে আছে বলে জানিয়েছে ক্রেতা বিক্রেতারা। মসুর ডাল 150 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, মুগ ডাল বিক্রি হচ্ছে 160 টাকায়, বুটের ডাল কিন্তু 120 টাকা কেজিতে, এবং চিনি বিক্রি হচ্ছে 120 টাকা কেজিতে। ক্রেতা বিক্রেতারা উভয়ই কিন্তু বাজার বর্তমান পরিস্থিতি নিয়ে বেশ সন্তোষ প্রকাশ করেছে। এই ছিল শুক্রবারের বাজার সম্পর্কে আমার কাছে সর্বশেষ। কারওয়ান বাজার থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী অন্তরা সেন।
স্যার আপনার কাছে যদি আবার আসি, আমরা বাজার পরিস্থিতি দেখলাম, সবজির বাজারের দাম অনেকটা নিয়ন্ত্রণে, দাম অনেক কম। আমরা জানি দাম বেড়ে গেলে অভিযোগটা সিন্ডিকেটের দিকে দেওয়া হয়, সিন্ডিকেটের কারণে দাম বেড়ে যায়। এই যে দাম নিয়ন্ত্রণে চলে এলো, কমে গেল, এর পেছনে কারণ হিসেবে আপনারা কি দেখছেন? প্রথমত এই মুহূর্তে বা এই মৌসুমে যে সমস্ত সবজির এখন সাপ্লাই, সেটা এবং এগুলো কাঁচা, যেহেতু এগুলো কোথাও সংরক্ষণ করে বেশি দিন রাখা যায় না, তাইলে এটা পচনশীল দ্রব্য বাজারে চলে এসেছে এবং বাজারে হস্তক্ষেপের পরিমাণটা কমে গেছে। যে মধ্যস্বত্ব থাকে তাদের একেবারে নিচ্ছিন্ন হয়েছে আমি না দাবি করলেও এটা কমে গেছে, এটা একটা কারণ। অন্যতম আরেকটা কারণ হলো যে আমরাও স্বাভাবিকের তুলনায় ডাবল আপনার তদারকি টিম এই রমজান উপলক্ষে দিয়েছি। সারা বাংলাদেশে প্রায় ধরেন 90টার মতো প্রচলিত যে টিম ছিল তার অতিরিক্ত দিয়েছি। সেই টিমটাও সবসময় মুভমেন্টে আছে। রাজধানীতে এখন প্রতিদিন 10টা করে টিম ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের কাজ করছে, এর অতিরিক্ত হিসাবে জেলা প্রশাসন কাজ করছে। এটা একটা কারণ। আর প্রথম দিকে হয় কি, রমজান যখন শুরু হয় মানুষের মধ্যে এক ধরনের একটা শ্রেণীর মধ্যে আতঙ্কজাত অতিরিক্ত ক্রয় করার মানসিকতা থাকে। ওনারা এবার দেখেছেন যে পরবর্তীতে যে এরকমের কোনো আতঙ্কের মানে কারণ নেই, যে কারণে অতি দ্রুত সবজি থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম স্বাভাবিকের মধ্যে চলে এসেছে, ভোক্তারাও এটা। সিন্ডিকেটের প্রসঙ্গে যদি আমি আবার ফেরত আসি, বিগত সরকারের আমলে বা বিভিন্ন সময় মন্ত্রী প্রতিমন্ত্রী পর্যায়ের লোকেরা সিন্ডিকেটকে দায়ী করে বা সিন্ডিকেট ভাঙতে পারছেন না এমন ব্যর্থতার কথা তারা প্রকাশ করেছেন। এখন সিন্ডিকেটের কি অবস্থা আপনারা দেখছেন এবং এই জায়গায় আপনাদের কার্যপদ্ধতির মূল্যায়ন কতটুকু? এখানে আসলে সিন্ডিকেট একটা বিস্তৃত বিষয় ধারণা, এবং এই সিন্ডিকেটের সাথে যারা যুক্ত থাকেন এরকম তারা এখন যে হঠাৎ নীরব হয়ে গেছেন বা ওনারা তাদের যে অভ্যাসগত কাজ সেটা বাদ দিয়েছেন, এটা মনে করার কারণ নেই। পজিটিভ সাইড হচ্ছে আগে এই সমস্ত সিন্ডিকেট সরাসরি রাজনৈতিক এবং অনেকটা টপ পলিটিক্যাল পরিবেশে কাজ করতো, তাদের ছত্রছায়ায় কাজ করতো, তাদের প্রশ্রয়ে কাজ করতো। এবার সে ধরনের কোনো প্রশ্রয়ের কোনো কাঠামো নেই, সুযোগও নেই। এই কারণে তারা কিছুটা হয়তো নিবৃত হয়েছেন, তার সুফলটা জনগণ পাচ্ছে। আবার অন্যদিকে সিন্ডিকেট যেটা ধারণা করা হয় সেটা সবসময় আমাকেও আমার দপ্তরে বলে থাকেন, কিন্তু সুনির্দিষ্টভাবে কোনো তথ্য দেওয়ার অনুরোধ করলে সেটা আমি পাচ্ছি না। থার্ড হলো সিন্ডিকেট বা এই জাতীয় জিনিসগুলোকে ট্যাকেল দেওয়ার জন্য ভিন্ন একটা আইন আছে, সেটার নাম হলো স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট। সেটার প্রধান ব্যবস্থা করে থাকেন একটা বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে, এবং সেখানে প্রসিকিউশন করে থাকেন ডিসি সাহেব উইথ দ্য হেল্প অফ দ্য ডিএসবি। বাজারগুলো সিন্ডিকেট মুক্ত হোক এই আশায় আমরা রাখি। আর স্যার আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ। আবারও ঢাকার পুঁজি বাজারে মন্দার কবলে আটকা পড়েছে দেশের ব্যাংক ও আর্থিক খাত। সপ্তাহ ব্যবধানে প্রধান সূচক বাড়লেও কমেছে ডিএসইর বাজার মূলধন। তবে গড় লেনদেন ঘুরে দাঁড়িয়েছে ওষুধ, বীমা, বস্ত্র, জ্বালানি ও খাদ্য খাতের কোম্পানি। সূচকের উত্থানে গেল সপ্তাহ পার করেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ। ডিএসইএক্স 21.65 পয়েন্ট বেড়ে সপ্তাহ শেষের লেনদেন ঠেকেছে 5225.61 পয়েন্টে। প্রধান সূচকের উত্থান হলেও 6576 কোটি 91 লাখ টাকা কমেছে ডিএসইর বাজার মূলধন। গেল সপ্তাহে একদিনে সর্বোচ্চ লেনদেন হয়েছে চতুর্থ কার্যদিবস বুধবারে 452 কোটি 85 লাখ টাকা, আর সর্বনিম্ন লেনদেন 336 কোটি 67 লাখ টাকা হয়েছে প্রথম কার্যদিবস রোববারে। খাতভিত্তিক দৈনিক গড় লেনদেনের পরিসংখ্যানে গেল সপ্তাহেও মন্দার চক্রে থেকেছে সাধারণ মানুষের জামানত জমা রাখা ব্যাংক খাত। দৈনিক গড় লেনদেন 43 কোটি 70 লাখ টাকা থেকে নেমেছে 33 কোটিতে। আর্থিক খাতের 23 প্রতিষ্ঠানের গড় লেনদেন এক সপ্তাহে কমেছে প্রায় 33%। তবে এ সময় জীবন বীমার 43 কোম্পানির দৈনিক গড় লেনদেন বেড়েছে 112.22% আর 88.25% বেড়েছে সাধারণ বীমার গড় লেনদেন। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে রমজান মাস জুড়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে চলছে সুলভ মূল্যের হাট। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে সদর উপজেলা পরিষদ চত্বরে আছেন রিপোর্টার উবায়দুল হক। সরাসরি চলে যাচ্ছি সেখানে।
রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে বসানো হয়েছে সুলভ মূল্যের হাট। অর্থাৎ একটি হাটে যা কিছু থাকে সব কিছুই কিন্তু এই হাটটিতে রয়েছে। অর্থাৎ গরুর মাংস থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় যেসব দ্রব্য রয়েছে, সামগ্রী রয়েছে, সব কিছুই কিন্তু এখানে কিনতে পারছেন যারা নিম্ন আয়ের থেকে শুরু করে মধ্যবিত্ত সবাই কিন্তু এখানে আসতে পারছেন। এবং এখানে কিন্তু যেদিন গরুর মাংস বিক্রি হয়, অর্থাৎ সপ্তাহে 3 দিন এখানে শুক্র, সোম এবং বুধবার 3 দিন গরুর মাংস বিক্রি হয় এবং 3 দিন কিন্তু মানুষের উপচে পড়া ভিড় এখানে আমরা দেখতে পাচ্ছি। সকাল থেকেই যারা কিনতে এসেছেন, বাজার করতে এসেছেন, তারা কিন্তু এখানে ভিড় জমিয়েছেন এবং লাইনে দাঁড়িয়ে কিন্তু তারা এখানে বিভিন্ন দ্রব্য কিনছেন এবং মাংস কিন্তু কিনছেন। এখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদুল আহমেদ তিনি আজকের এই যে গরুর মাংস বিক্রি কার্যক্রম উদ্বোধন করেছেন এবং এরপর থেকে যারা মানুষ এখানে আসছেন বাজার করতে তারা কিন্তু এই গরুর মাংস কিনে নিয়ে যাচ্ছেন 650 টাকা। এখানে একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে কেউ চাইলে আধা কেজি এবং 250 গ্রাম মাংস কিন্তু কিনতে পারছেন। এছাড়াও এখানে শসা, মিষ্টি কুমড়া, টমেটো, দেশি আলু, করলা, পেঁয়াজ, রসুন, সয়াবিন তেল সহ যত ধরনের নিত্যপণ্য এবং রয়েছে চিনি, পোলাওয়ের চাল এবং সব কিছুই কিন্তু বাজার থেকে অনেকটাই কম মূল্যে বিক্রি হচ্ছে। যেমন আমি যদি বলি সয়াবিন তেল বাজারে যেখানে 190 টাকা লিটার বিক্রি হচ্ছে সেখানে কিন্তু এখানে 165 টাকা লিটার বিক্রি হচ্ছে। এছাড়া এখানে শসা বিক্রি হচ্ছে 15 টাকা, মিষ্টি কুমড়া 20 টাকা, টমেটো 15 টাকা, আলু 20 থেকে 30 টাকা, করলা 60 টাকা, পেঁয়াজ 28 টাকা, রসুন 80 টাকা এবং এখানে খেজুর কিন্তু 40 টাকা কমে কিন্তু প্রকারভেদে বিক্রি হচ্ছে। সব মিলিয়ে যারা এখানে আসছেন তারা বলছেন যে অনেকটা সুলভ মূল্যে এবং যে টাকা বেঁচে যাচ্ছেন সেই টাকা অন্য কিছুতে আসলে ব্যয় করতে পারছেন, যার কারণে সবাই এই উদ্যোগটাকে আসলে সাধুবাদ জানিয়েছে এবং তারা বলছেন যে এটি পুরো রমজান মাস জুড়ে যেন চলে এবং প্রশাসন বলছে এটি রমজান মাস জুড়ে চলবে। তো এই ছিল ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থেকে সুলভ মূল্যের হাট থেকে আমার কাছে সবশেষ তথ্য। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা চত্বর থেকে সরাসরি ছিলেন ওবায়দুল হক। ঈদ সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমে উঠেছে ঐতিহ্যবাহী জামদানির হাট। ভৌগোলিক নির্দেশক জিআই নিবন্ধন সনদ পাওয়া এই শিল্পের প্রসারে নানা পদক্ষেপ নেওয়ার কথা জানালো বিসিক। শওকত আলী সৈকতের তথ্য ও আরিফ হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। রূপগঞ্জের নোয়াপাড়া গ্রামে 4 শতাধিক কারখানা নিয়ে গড়ে উঠেছে জামদানি পল্লী। এই পল্লীকে ঘিরেই প্রতি শুক্রবার বসে হাট। ভোর 5টা থেকে সকাল 8টা পর্যন্ত চলে বেচাকেনা। মিলছে 3000 থেকে 4 লাখ টাকা মূল্যের জামদানি। ঈদকে সামনে রেখে বাজারে নান্দনিক নকশার পণ্য সাজিয়েছেন বিক্রেতারা। এই বছরের দাম আগের বছর থেকে বেশ ভালোই বেড়েছে। অন্যান্য শাড়ি থেকে জামদানিটা নিচে, কারণ এবারকার আমরা আপডেট খুব ভালো ভালো শাড়ি তৈরি করছি। 2016 সালে নারায়ণগঞ্জের জামদানি জিআই পণ্য হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পায়। এতে বাড়ে রফতানি। তবে এখনো দেশের বাজারে ন্যায্য মূল্য না পাওয়ার আক্ষেপ তাঁতিদের। পরিশ্রম অনেক বেশি কিন্তু শাড়িটার মূল্য কম। প্রাপ্য যে মজুরিটা দেখা গেছে যদি আমরা পাই তাহলে আমাদের জন্য উপকার হইব। ঈদের মধ্যে যদি কাস্টমার আমাদের দিকে খেয়াল করে তো ইনশাল্লাহ আমাদের তাঁতিদের নিয়ে আমরা খুব সুন্দরভাবে ঈদ করতে পারবো। জামদানি শিল্পকে আরো সমৃদ্ধ আন্তর্জাতিকভাবে প্রসারের জন্য মেলার আয়োজন সহ নানা উদ্যোগ নেওয়ার কথা জানালেন বিসিক শিল্পনগরীর কর্মকর্তা। এটাকে আমরা আরো বেশি ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে দেওয়ার জন্য আমরা এটাকে জামদানি প্রোডাক্টটাকে ডাইভার্সিফিকেশন করা নিয়ে কাজ করছি। এবারের ঈদে অন্তত 25 কোটি টাকার জামদানি পণ্য বিক্রির আশা করছেন ব্যবসায়ীরা। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। এনআরবিসি ব্যাংকের নতুন উপশাখা নোয়াখালীর মাইজদি বাজারে উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার নতুন উপশাখাটির উদ্বোধন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী 2 ও 3 আসনের সাবেক সংসদ সদস্য বরকতুল্লাহ বুলু। তিনি বলেন, স্বচ্ছতার সঙ্গে জনগণের আমানত নিরাপদে রেখেছে এনআরবিসি ব্যাংক। এ সময় এনআরবিসি ব্যাংকের উদ্যোক্তা ও সাবেক পরিচালক লিয়াকতুল্লাহ বলেন, প্রায় 18,000 কোটি টাকা আমানত থাকা প্রতিষ্ঠানটি পরিণত হয়েছে গণমানুষের ব্যাংকে। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হারুনুর রশিদ বলেন, 1 লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রেখেছে এনআরবিসি ব্যাংক। আবারও ঊর্ধ্বমুখী অপরিশোধিত জ্বালানি তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ও ব্রেন্ট ক্রুডের দাম
আন্তর্জাতিক বাজার বিশ্লেষণকারীরা বলছেন ইরানের তেল আমদানিতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বাড়িয়ে দিচ্ছে জ্বালানির বাজার দর। তবে এখনও এক মাসের তুলনায় 6% বেশি কমে বিক্রি হচ্ছে বিশ্ববাজারে। শুক্রবার সকালে বিশ্ববাজারে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বিক্রি হয়েছে $67.11। সপ্তাহ ব্যবধানে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম বেড়েছে 71 সেন্ট। বর্তমানে প্রতি ব্যারেল বেচাকেনা হচ্ছে $70.41। বিশ্ববাজারে এক সপ্তাহে প্রতি মেট্রিক টন কয়লার দাম $3 কমেছে, বিক্রি হচ্ছে $101। এই সপ্তাহে এসে বেড়েছে গ্যাসোলিনের দাম। এর আগের সপ্তাহে দাম 0.19% কমলেও সপ্তাহ ব্যবধানে 3.31% বেড়ে বর্তমানে প্রতি গ্যালন গ্যাসোলিন বিক্রি হচ্ছে $2.14। এই সপ্তাহেও দাম বৃদ্ধির ধারা ধরে রেখেছে প্রাকৃতিক গ্যাস। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ। বাংলাদেশি পর্যটক কমে যায় কলকাতার সবচেয়ে বড় দুটি ইফতার বাজারে বেচাকেনায় ধস নেমেছে। জাকারিয়া স্ট্রিট ও কলিন স্ট্রিটের বাজারের অনেক ব্যবসায়ী জানান এই মন্দার কথা। ভিসা সংক্রান্ত জটিলতার কারণে অনেক বাংলাদেশি আসতে না পারায় এমন দশা, বলছেন ভারতীয় ব্যবসায়ীরা। কেবল ইফতার বাজার নয়, বাংলাদেশি পর্যটক কম থাকায় কলকাতার বিভিন্ন খাবারের দোকানের বিক্রিও ঠেকেছে তলানিতে। এই ছিল এ সময়ের বাণিজ্যে। সঙ্গে থাকুন সময়ের।